সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের গরুর মাংসের আলুঘাটি। তো এই আলুঘাটিটা কিন্তু খেতে দারুণ লাগে, আর বিশেষ করে আলুঘাটি কিন্তু অনেক প্রকার হয়। এটা আপনি মাছ দিয়েও রান্না করতে পারেন, ডিম দিয়েও রান্না করতে পারেন। তবে মজলিসে দেখুন, মজলিস বাড়ি যেসব জায়গায় মজলিসে এই আলুঘাটিটা তৈরি করে, সেটা কিন্তু বেশিরভাগ সময়েই গরু মাংস দিয়েই করে। আর এটা কিন্তু গরু মাংস, খাসির মাংস, যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন। তবে এটা এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো আমি এই গরু মাংস দিয়ে রান্না করব আলুঘাটিটা, যার জন্য দেখুন এখানে আলু নিয়েছি। তো এখানে কিন্তু আলুটা আমি সেদ্ধটা করা দেখালাম না, এখানে কিন্তু আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এই আলুটাকে পরে কি করব সেটা আমি বলে দিব। তবে আলুটাকে ছিলে ফেলে তারপরে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে, এমনভাবে যাতে একটু দানা ভাব থেকে যায়। তো দেখুন, আমি আলুঘাটিটা রান্না করার জন্য এখানে আমি মাংস নিয়েছি 1 কেজির মতো। তো এখানে হাড় মাংস, হালকা চর্বিও আছে। তো এখন আমি এখানে কিছু মশলা দিব। তো এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আর মাংস রান্না করতে যে মশলা লাগে সব মশলাই কিন্তু আমি এখানে দিয়ে দিব। রান্না করাটা খুবই সহজ। তো দেখুন, আমি এখানে 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, 2টা দারচিনি, 1টি বড় এলাচ, 4টা ছোট এলাচ, আর 4-5টা লবঙ্গ দিয়েছি। আর এখানে কিছু কাঁচামরিচ দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আর দিব ধনিয়ার গুঁড়া, যতটুকু পরিমাণ মতো লাগবে। 1 কেজি মাংস রান্না করতে এখানে বেশি মশলা লাগবে না। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর দিব এখানে গরম মশলা গুঁড়া। তো এখানে দেখুন 1 চা চামচের সামান্য একটু কম হবে। আমি এখানে ভাজা জিরা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। তো মরিচটা যে যেমন খাবেন, তবে এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, সেই অনুপাতে কিন্তু ঝালটা আমি এখানে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে এই আলুঘাটিটা একটু ঝাল ঝাল রান্না করলে এটা খেতে ভালো লাগে। তো আমি এখানে লবণ হলুদ দিয়ে দিব, আর দিয়ে দিব তেল। দিয়ে শুধু এই মাংসটাকে কিন্তু এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব, যেহেতু এটা প্রেশার কুকারে রান্না করব, যার জন্য। তো এই মাংসটা কিন্তু চুলায় আপনি এমনি কষিয়েও রান্না করতে পারেন। তো সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, যার জন্য কিন্তু প্রেশার কুকারে দিলে কিন্তু সময়টা অল্প সময় হয়ে যাবে, যার জন্য কিন্তু আমি প্রেশার কুকারে এই রান্নাটা করছি। তো মাংসটা প্রেশার কুকারে 4টা থেকে 5টা সিটি দিয়ে নিব, বেশি সিটি দিব না। আর সামান্য একটু পানি, দেখছেন আমি এখানে 1 কাপের মতো একটু পানি দিয়ে দিলাম। এই পানিটাতে মাংসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এই আলুঘাটি রান্না করার জন্য মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হওয়া লাগবে। আর এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে মাংসটা গলে না যায়, কিন্তু মাংসটা আস্ত থাকবে। তো আমি এখন প্রেশার কুকারে এটা 4টা সিটি দিয়ে নিব। 4টা সিটি দেওয়ার পরে কিন্তু প্রেশার কুকারটা কিন্তু বন্ধ করে, চুলার আঁচটা বন্ধ করে দিব। তো দেখুন, একটা সিটি আমি চুলার স্পিডটা একদম হাইতে রেখেছি। তো একটা সিটি যখন পড়বে তখন চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিব। তো দেখুন, এখন মাঝারি থেকে কমিয়ে দিয়ে আঁচটা বাকি 3টা সিটি আমি কিন্তু দিয়ে নিব। তো দেখুন, মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে সিটি দেওয়ার পরে যতটুকু মাংসের ভেতরে যে ঝোল মাংস দেখুন আছে, এটা কিন্তু আমি এখন চুলার জালটা জ্বালিয়ে দিয়ে কিন্তু এখন এটাকে কষিয়ে নিতে হবে। নিয়ে তারপরে ঝোলটা একদম শুকিয়ে নিতে হবে। যে ঝোলটা থাকবে, ঝোলটা কিন্তু একদম কষিয়ে কমিয়ে নিতে হবে। তেলটা পুরো উঠে যাবে, তখন কিন্তু কষানোটা বন্ধ করে দিতে হবে। যে পানিটুকু বের হয়েছে মাংস থেকে, এই পানিটা পুরোপুরি টানিয়ে নিতে হবে। তো আলুঘাটিটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয়। একটু সময় নিয়ে রান্না করলে রান্নাটা অনেক ভালো হয়। আর এই রান্নাটা একটু সময় নিয়ে করলেও কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়। তো মাংসটা দেখুন, আমি এইভাবে পানিটা যখন টেনে একদম তেলটা সাইড থেকে উঠে যাবে, যখন উপর থেকে তেলটা উঠে যাবে, তখন মাংসটা রান্না করব না। মাংসটা কিন্তু যথেষ্ট সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, এই যে মাংসটা যতটুকু ঝোল ছিল, ঝোলটা কিন্তু একদম টেনে গিয়েছে। আর এই যে তেলটা কিন্তু একদম উপর থেকে উঠে গিয়েছে। এটা কিন্তু এখন রেখে আমি আলুঘাটিটা রান্না করে নিব। এটা চাইলে আপনারা চুলায়ও রান্না করে নিতে পারবেন, প্রেশার কুকার ছাড়াও। আর এখন আলুঘাটিটা রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে নিলাম। তো আমি সাদা তেল দিয়ে করছি, সয়াবিন তেল দিয়ে। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও দিতে পারেন, সেটা দিলেও স্বাদটা একটু ভালো আসে। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে দেখুন 1 চা চামচের মতো একটু আস্ত জিরা দিয়ে দিলাম।
আর এখানে 2টা তেজপাতা, একটা দারচিনি দিয়েছি, একটি কালো এলাচ দিয়েছি, 3 থেকে 4টা আমি এখানে সাদা এলাচ মানে ছোটো এলাচ দিয়েছি। দিয়ে কিন্তু আমি এটাকে কিছু সময় ভেজে নিব। তবে এলাচের মুখগুলো কিন্তু একটু ফাটিয়ে দিতে হবে যাতে সুঘ্রাণটা বেরিয়ে আসে। আর এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে এখন এই পেঁয়াজটাকে কিছু সময় একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে হালকা কালার চলে আসবে তখন কিন্তু আমি এখানে বাকি মশলাটা অ্যাড করব। তো দেখুন পেঁয়াজটা যখন এরকম হালকা একটু কালার চলে আসা শুরু করবে তখন আমি এখানে 1 টেবিল চামচের মতো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এই আদা রসুন বাটাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এই সময় 1 টেবিল চামচ বা 1 টেবিল চামচের একটু কম হলেও সমস্যা হবে না, কিন্তু বেশি দেওয়া যাবে না। তো এটা দিয়ে কিন্তু আমি একটু বেশ কিছু সময় একটু কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর খেয়াল রাখবেন যখন এই মশলাটা এভাবে ভাজবেন, এই মশলাটা কিন্তু একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে, কারণ এর কাঁচা গন্ধটা থাকলে কিন্তু আলু ঘাটিটা কিন্তু অতটা ভালো লাগবে না। আলু ঘাটির ভিতরেও কিন্তু একটু মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। তো আমি এখানে যখন আদা রসুনটা দেওয়ার পরে একটু কিছু সময় ভেজে নিয়েছি, তারপরে কিন্তু এখানে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চা চামচের একটু কম এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়েছি। তো এই মরিচটা আপনারা একটু ঝাল ঝাল দিলে কিন্তু ভালো লাগবে, এটা আমি আগেও বলেছি এখনও বলছি। তবে একটু ঝাল ঝাল দিলে কিন্তু এই জিনিসটা খেতে ভালো লাগে, যার জন্য। আর তারপরে যে যেমন ঝাল খাইতে পছন্দ করেন ঠিক সেরকমই ঝালটা দিবেন। তো আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন এইটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো সামান্য একটু পানি দিলাম আমি। পানি দেওয়ার পরে এটা কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোটা যত ভালো হবে তত কিন্তু আলু ঘাটির টেস্টটা ততটাই ভালো আসবে। তো আমি এই মশলাটাকে কিন্তু কিছু সময় এভাবে কষিয়ে নিব। এই মশলাটা কিছু সময় কষানোর পরে যখন দেখবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা এরকম উপর থেকে উঠে আসবে, তখন কিন্তু এখানে আমি যে আলুটা ম্যাশ করে রেখেছি মানে সেদ্ধ করে রেখেছি সেটা কিন্তু এই মশলাটার ভিতরে দিয়ে দিব। তো এই আলুটা কিন্তু আমি হাতে ম্যাশ করে নিয়েছি। তো এটা চাইলে আপনারা কোনো কিছু দিয়ে বাটি বা গ্লাস দিয়েও এটা করতে পারেন, তবে আমি হাত দিয়ে দেখুন এটা আলুটাকে একটু ম্যাশ করে নিয়েছি। দেখুন আলুটা কেমন হবে। এই আলুটা কিন্তু কিছুটা আস্তে আস্তে থাকবে, কিছুটা গলে যাবে, এরকম রান্না করবেন, তাহলে দেখবেন এই আলু ঘাটিটা খেতে ভালো লাগে আর রান্না করার পরেও কিন্তু এটা দেখতেও ভালো লাগে। তো এই আলুটা আমি দিয়ে দিয়েছি, আলুটার সঙ্গে সামান্য একটু পানি ছিল সেটা সহই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু এখন যত পারবেন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আলুটাকে কিন্তু আমি এই মশলার সঙ্গে খুব ভালো করেই কষাচ্ছি। আর কষাতে কষাতে এখানে কিন্তু আমি একটু পানি দেবো। এই পানিটা দেওয়ার পরেও কিন্তু আলুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যত কষানো ভালো হবে আলু ঘাটির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তো দেখুন আমি এখানে আরেকটু সামান্য পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই কষানোটা যত ভালো হবে, একটু সময় নিয়ে করতে হবে এই রান্নাটা। যত সময় নিয়ে রান্নাটা করবেন রান্নাটা তত স্বাদ কিন্তু বৃদ্ধি হবে। যত সময় দিয়ে রান্নাটা করবেন, এই সময় নিয়ে রান্না করলে কিন্তু এই খাবারটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি দেখেছি রান্না করে, আসলে এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো দেখুন আলুটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এই সময় আমি এখানে কিন্তু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটার ভিতরে কি কি আছে আমি সেটা বলে দিচ্ছি। এখানে কিন্তু জিরা, জয়ত্রী, তারপরে দারচিনি, এলাচ, এই 4টা জিনিস কিন্তু আমি এখানে ভেজে মানে একটু শুকনো তাওয়ায় টেলে এটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর সেটাই কিন্তু এই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেখুন 1 চা চামচের একটু বেশি আমি এখানে সেই মশলাটা দিয়েছি, গরম মশলার গুঁড়োটা। আর এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তবে আস্ত কাঁচামরিচটা এভাবে এই সময়টায় দিলে কিন্তু ভালো লাগে। যখন অনেক সময় আছে দেখা যাচ্ছে তরকারিটা হওয়ার কিছু সময় আগে দিলে কিন্তু ওই কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে না, যার জন্য এই কাঁচামরিচটা এখন দেওয়ার পরে কিন্তু এই কাঁচামরিচের ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির সঙ্গে মিশে যায়। তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে কিন্তু এখন এখানে পানি দিয়ে দিলাম। আর এই পানিটা একটু বেশি করে দিতে হবে, কারণ এই পানিটা জাল হয়ে হয়ে যখন আপনি যে পর্যায়ে রাখতে চাবেন ততটুকু রাখবেন, কিন্তু এই পানিটা একটু বেশি দিয়ে তারপরে কিন্তু এটা রান্নাটা করতে হবে। একটু ঝোল ঝোল রাখবেন। আর এখন দেখুন আমি এটা ঝোলটা দেওয়ার পরে কিন্তু আমি মাংসটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরেও কিন্তু আমি
প্রেসার কুকারটা ধুয়ে কিন্তু আর একটু পানি দিয়ে দিব। আর এটা যত একটু বেশি পানি দিয়ে রান্না করবেন এটা টেস্টটা আরও বেশি ভালো আসবে। আর এই মাংসের সঙ্গে এই আলু ঘাটিটা একদম নাড়াচাড়া করতে করতে এর সম্পূর্ণ স্বাদটা একটার সঙ্গে একটা মিশে যাবে আর এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন, দেখলে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না? কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এভাবে এখন নেড়ে চেড়ে শুধু এটা রান্না করে নিতে হবে। আর এটা কিন্তু আমি মাঝারি আঁচে রান্না করব, এটা ঢেকে ঢেকে রান্না করব মাঝারি আঁচে, বেশি ভালো হবে। আর এইভাবে রান্নাটা করতে করতে দেখবেন এক সময় এটা ঝোলটা টেনে যেয়ে তারপরে যখন কমে আসবে, যে পর্যায়ে আমি ঝোলটা রাখতে চাবো ঠিক সেই পর্যায়ে হয়ে আসলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তবে এই আলু ঘাটিটা কিন্তু এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। আর দেখবেন যখন মানে এগুলো মেজবান বাড়িতেই বেশি আসলে রান্না করে, আর এই রান্নাগুলো কিন্তু আসলে খুবই টেস্টি হয়। এর স্বাদটা কিন্তু আসলে ভুলে যাওয়ার মতো না, এর স্বাদটা কিন্তু অনেক সুন্দর, আপনি যখন করে খাবেন বুঝতে পারবেন। তো দেখুন এখানে জাল হয়ে গিয়েছে আর আমি কিন্তু কিছু সময় পর পর এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এটা যত নাড়াচাড়া করবেন তত কিন্তু এটার টেস্ট বাড়বে। এই জিনিসটা আমি দেখেছি, যত নাড়াচাড়া করে রান্নাটা করবেন এই তেলে ঝোলে একদম মিশে যাবে। এই তেলটা কিন্তু এরকম উপর থেকে এরকম ভেসে থাকবে না, তেলটা কিন্তু মিশে যাবে রান্নার সঙ্গে। এই যত আপনি এভাবে নেড়ে চেড়ে রান্না করবেন এটার ঝোলটার সঙ্গে তেলটা কিন্তু মিশে যাবে আর ততই কিন্তু এর স্বাদটা বাড়বে। এভাবে শুধু একটু নেড়েচেড়ে এভাবে ঘুটে ঘুটে রান্নাটা করতে হবে। আর এসব মানে আলু ঘাটি বা ঘন্ট বলুন, যে কোনো এভাবে এই ধরনের রান্না হোক না কেন, এটা যত আপনি এভাবে ঘুটে মানে নেড়েচেড়ে রান্না করবেন তত কিন্তু এর স্বাদটা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা দেখুন কিন্তু এটা রান্না হয়ে গিয়েছে আমি শেষ মুহূর্তে। তো এটা কিন্তু বেশ অনেক সময় ধরে আমি রান্না করেছি আর দেখছেন তো নাড়াচাড়া করতে করতে এটা তেলে ঝোলে কিন্তু খুব সুন্দর করে মিশে গিয়েছে। আর এই রান্নাটা কিন্তু এরকম হবে। আর শেষ মুহূর্তে দেখুন আমি নামানোর আগ মুহূর্তে এখানে 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ভাজা জিরার গুঁড়ো, শুধুই জিরার গুঁড়ো, এখানে কিন্তু গরম মশলা দিলে হবে না, এখানে কিন্তু আপনার জিরার গুঁড়োটাই দিতে হবে। আর এই জিরার গুঁড়োটার স্মেলটা কিন্তু অনেক ভালো আসে। এই ধরনের খাবার যখন রান্না করবেন লাস্টে আপনি একটু জিরার গুঁড়োটা অবশ্যই দিবেন, দেখবেন এই জিরার গুঁড়ার যে ফ্লেভারটা এটা যে এত মজা লাগে খেতে এটার সঙ্গে। তো আমি দেখুন সামান্য আর একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। তো ছড়িয়ে দিয়ে এটা কিছু সময় একটু ঢেকে রেখে দেবো, 4-5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিব, যাতে এই জিরার যে স্মেলটা এটা সুন্দর করে এই আলু ঘাটির সঙ্গে মিশে যায়। আর এখন আমি দেখুন এই যে উপর যে তেজপাতাগুলো আছে এটাকে কিন্তু তুলে ফেলে দিব। তো দেখুন আলু ঘাটির কালারটা কত সুন্দর আসছে তাই না? আর আলু ঘাটিটা ঠিক এরকমই হবে, কিছু কিছু আলু একটু আস্তে আস্তে থাকবে, কিছু গলে যাবে। আর ঠিক যেভাবে রান্না করেছি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে, খাবারের কালার দেখলে কিন্তু আসলে বোঝা যায় যে সেটা কতটা ভালো হতে পারে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।